আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একই ভিডিওতে 8টি ইউনিক টেস্টের স্ন্যাক্স রেসিপিগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সবার প্রথমে আমি আপনাদের পাপড়ি চাট তৈরি করে দেখাবো। তাছাড়া মুচমুচে পাপড়ি চাটগুলো খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয়। তো বন্ধুরা, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে প্রথমেই পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে আমি প্রথমেই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পাপড়ি চাটের প্রপার টেস্টটা আনার জন্য আমি এই ময়দার মধ্যে অল্প একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি। আর আজওয়াইনটা দেওয়ার সময় অতি অবশ্যই এইভাবে হাত দিয়ে ঘষে দিয়ে দিতে হবে, তাহলে এর ফ্লেভারটা আরও একটু বেড়ে যায়। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য 2 চামচ মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও এটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে পারেন। তবে ঘি দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এবার ঘিটাকে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা মুঠো করার পর এভাবে ডেলা পেকে আসছে, তখন এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি এটা ঝুড়ো ঝুড়ো ভাব থাকে, ডেলা পেকে না আসে, তবে কিন্তু আরও একটু ঘি দিয়ে এটাকে মেখে নিতে হবে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে ডোটা যাতে নরম না হয়ে যায়। আর ডোটা যদি নরম হয়ে যায় তাহলে পাপড়ি চাটগুলো কিন্তু খুব ভালো হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। আর একটা সফট ডো তৈরি করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি এখানে 10 মিনিট মতো রেস্টে রেখেছি। আপনারা চাইলে এখানে 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দিলেই হবে। এবার 10 মিনিট পর এটাকে আবারও আমি কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব। আর খুব ভালো করে মথে নিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এবার একটা ডো হাতের মধ্যে চেপে চেপে আবারও একটু মথে নিয়ে গোল করে একটা বলের মতো করে এর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে এটাকে বড় একটা রুটি করে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। আর রুটিটা খুব বেশি আমি মোটাও করিনি আর খুব পাতলাও করিনি। এবার এই রুটিটাকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফুটো করে দিচ্ছি। আর ফুটো করা হয়ে গেলে এটাকে ছোট ছোট আকারে আমি রুটি কেটে নেব। তো বন্ধুরা, এভাবে ফুটো করে দিচ্ছি কারণ এটা তেলে যখন ভাজবো তখন যাতে এটা ফুলে না যায়, সেজন্য আমি এটাকে ফুটো করে দিলাম। আর পাপড়ি চাট ফুলে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এবার একটা ছোট বাটি দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে এগুলো কেটে নেবেন। আর আপনারা যদি এভাবে না কেটে ছোট ছোট করে বেলে নিতে চাচ্ছেন তাও হবে। তবে এভাবে কেটে নিলে কিন্তু এগুলো একই সমান হয় আর দেখতেও কিন্তু অনেকটাই ভালো হয়। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে। এবার এগুলোকে কিন্তু আমি আবারও ফেলবো না, এটাকে আবারও বেলে আমি সবগুলো এইভাবে করে পাপড়ি চাটের শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এবার এই তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর যতটা পরিমাণ এখানে তেলের মধ্যে দেওয়া যাবে ঠিক ততটা পরিমাণ আমি দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে এগুলো অনেকটাই ক্রিস্পি আর মুচমুচে হবে। আর অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকে। এবার এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিলাম। সবগুলো ঠিক একই রকম করে ভেজে নেব। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যায়, এমনিতেও খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এবার পাপড়ি চাট বানিয়ে নিই, সেজন্য একটা প্লেটের মধ্যে এভাবে করে সাজিয়ে নিচ্ছি। তো এখানে দোকানে কিন্তু এতগুলো দেয় না, অল্প করেই দেয়। আমি কিন্তু প্লেটটা ভর্তি করে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেলে সবার প্রথমেই আমি এখানে দই দিয়ে দিচ্ছি। আর এই দইটা আমার হাতের তৈরি ম্যাঙ্গো ফ্লেভার দই। আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আর এই আলুটা আমি হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা। আর চাট মশলা অল্প করে দিয়ে দিয়েছি। তারপর হালকা ঝালের জন্য অল্প করে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। আর এই চাটনিটা কিন্তু দোকান থেকে কেনা। আর এই পাপড়ি চাটটা কিন্তু আমি আমার পছন্দের করে বানিয়ে নিচ্ছি। এভাবে করে বেশি করে তেঁতুলের চাটনিটা দিলে কিন্তু পাপড়ি চাটটা খেতে অনেকটাই টেস্টি হয়। আর তাছাড়া আমি দই আর তেঁতুলের চাটনিটাই বেশি পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভারগুলো দিয়ে দেবেন। আবারও দইয়ের লেয়ারটা দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর টমেটো সসটাও একটু বেশি করে দিয়ে দেব।
তো বন্ধুরা আজকের এই পাপড়ি চাটের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পুদিনা পাতার চাটনি। আর এখানে চাটনিটা কিন্তু আমি অল্প করেই দিলাম। আর দিয়ে দিচ্ছি ভুজিয়া। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল একবার হলো এইভাবে পাপড়ি চাটটা একবার বানিয়ে খাবেন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আবারও কিন্তু আমি দইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সব শেষে দিয়ে দেব বেদানা। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটি প্লিজ ফলো করে রাখবেন। সন্ধ্যায় চায়ের সাথেই বলুন বা বিকেলের আড্ডায় ঝটপট আপনারা ম্যাগি দিয়ে পকোড়াগুলো বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর বানাতে সময়ও অনেক কম লাগে। তো 2 প্যাকেট ম্যাগি লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। তারপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এখানে হাফ চামচেরও থেকে কম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়োটা। তারপরে এখানে দিয়ে দেব 2টো ম্যাগি মশলা। 2টো ম্যাগি সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য 2টো ম্যাগির প্যাকেটের মধ্যেই এই মশলা 2টো ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেব 3টা ডিম। এখানে যদি ম্যাগির পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন তবে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এবার একটু হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যাবে। আর এখানে ডিমের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে ম্যাগির থেকে, তাহলে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দরভাবে হবে। তো এখানে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। তো এবার একটা সাইডে রেখে দিলাম। তারপরে একটা প্যান নিয়ে নিয়েছি। তো প্যানটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ মতো। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যেই যে ম্যাগির মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম। তো এবার একটা চামচ দিয়ে এটাকে গোল করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব, তাহলে এটা এক জায়গায় কিন্তু মোটা হয়ে ভাজা হবে না। আমি এই চামচটা দিয়ে চারিদিকটা একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো আঁচে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ভেজে নিতে হবে, কারণ এই ডিম আর ম্যাগির মিশ্রণটা যেহেতু একটু মোটা করে রাখা আছে সেই জন্য এটা ভাজতে একটু সময় লাগবে, তা না হলে কিন্তু খুব ভালোভাবে এটা ভাজা ভাজা হবে না। তো 2 মিনিট মতো হয়ে গেছে, আর আমি এটা নিচের দিক থেকে একটু চেক করে নিচ্ছি নিচেরটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই দিকটাও লো আছে 2 মিনিট মতো আমি এইভাবে রেখে দেব, ততক্ষণ একটা ময়দার ব্যাটার রেডি করে নেব। তো আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার সাথে 1 কাপের থেকেও কম নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দেব লবণ। তো লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো, তারপরে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর হাফ চা চামচ মতো আদা রসুন বাটা। তো এবার এখানে পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু এই ব্যাটারটা পাতলা করা যাবে না। তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, তারপরে আবার একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যাতে এই ব্যাটারটা অনেকটা পাতলা না হয়ে যায় সেই জন্য কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আর ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এবার এদিকে ডিমটাকেও আমি উল্টে দিলাম। তো দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডিমটাকে কেটে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এখানে পাকোড়াগুলো আপনারা যে শেপে ভাজতে চাচ্ছেন সেই রকম করে কিন্তু কেটে নেবেন। তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে একবার হলেও ম্যাগির পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাবেন, এটা এতটাই টেস্টি হয়। তো এবার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারেন। তো এবার লম্বা করে কেটে নেওয়ার পর মাঝ বরাবর আবার আমি কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগেই, দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। তো এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব।
তো প্যানটা থেকে কিন্তু সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এগুলোকে আবার ভেজে নিতে হবে। তো সেই জন্য আমি এই প্যানটা পরিষ্কার করে নিয়ে আবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমরা পাকোড়াগুলো ভেজে নেব। তো এবার একটা করে এই ম্যাগি ভাজাটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। তাহলে এটা খুব সুন্দর ভাজা হবে, অনেকটাই মুচমুচে হবে। তো এটা এভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তো এভাবে একটু বারবার করে ডুবিয়ে নিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তো একটা একটা করে খুব সুন্দর করে ব্যাটারে কোট করে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর বন্ধুরা, যখন এই পাকোড়াগুলো তেলের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও এটাকে কিন্তু মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে। তাহলে এগুলো অনেকটাই মুচমুচে ক্রিস্পি হবে। তাছাড়া এই ব্যাটারের মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে সেই কারণেও কিন্তু এই পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে হবে, খেতে অনেকটাই টেস্টি হবে। তো পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো আছে বারবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবারে তেলটা ঝরিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো সবগুলো পাকোড়া তুলে নিয়ে বাকি পাকোড়াগুলোও ঠিক একই রকম করে আমি ভেজে নেব। আর বন্ধুরা, আজকের এই পাকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো সবগুলো পাকোড়া কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। আর ভেতরটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, একটুও কাঁচা কাঁচা ভাব নেই। এবার আপনারা এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। আজকে আমি একটা কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে দারুণ মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলুটাকে একটা গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে নিয়েছি। এবারে গ্রেট করা আলুর মধ্যে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে আটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজি দিলে নাস্তাগুলো খেতে আরও অনেকটাই ভালো লাগবে। তো এবার আমি যে বাটি মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি পানি নিয়েছি। পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু এই আটার মধ্যে দলা পেকে যেতে পারে। তাই বারে বারে পানিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন আটাটা কিন্তু অনেকটাই ভালোভাবে মাখা হয়ে গেছে। তো আরও একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, এখন ঘন করেই রাখবো। তো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে আমাদের রেডি হয়ে গেছে। আর দেখুন একটুও কিন্তু দলাভাব নেই। এবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, তারপরে অল্প করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, আর সামান্য পরিমাণ দিয়ে দেব আজওয়াইন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখানে চাইলে আপনারা একটু টক আচারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খেতে অনেকটাই ভালো লাগবে। তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটু পানি অ্যাড করব। তো এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কিছু সবজি দিতে চান তাহলে আলুর সঙ্গে গ্রেট করে দিয়ে দেবেন, তাও কিন্তু হবে। তো আজকে আমি কোনো রকম সবজি দিচ্ছি না, শুধুমাত্র আলু দিয়ে নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তো এবার আমাদের কি করতে হবে, এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি,
আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল। এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি লো আঁচে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আটার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো পুরো ব্যাটারটা ঢেলে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। এটা কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু জমতে শুরু করবে, তাই এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আটার ডোটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। বারবার অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন সাথে সাথে এটা শক্ত হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা হয়ে যায়। তো অনবরত আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি আর ডোটা যখন খুব ভালোভাবে একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এখানে একটা ছোট প্লেটের মধ্যে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এখানে আমি আটার ডোটা খুব ভালো করে সেট করে নেব। তেল না মাখিয়ে রাখলে আবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠতে চাইবে না। তো খুব ভালো করে তেল মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটা এখানে রেখে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এই প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। তো ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই আমি চামচের মধ্যেও একটু ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আর চামচের মধ্যে লেগে আসবে না, খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে। তো খুব ভালো করে এই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর দেখুন খুব সুন্দর কিন্তু চারিদিকে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্তও হয়ে যাবে, তখন কিন্তু আমাদের নাস্তাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। এবার এই ডোটা দেখুন আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো আমি এই ছুরিটার মধ্যেও কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, যেন কাটার সময় এই আটাটা ছুরির মধ্যে না লেগে যায়। তবে একটু করে লেগে গেলে এটাকে হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও কেটে নিতে হবে। আমি এই নাস্তাগুলো আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো কেটে নিতে পারেন, যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেই জন্য হাত দিয়ে একটা একটা করে পিস তুলে নেব। তারপর এটাকে হালকা করে একটু সাইজ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে একটা একটা করে প্রথমে তুলে এক সাইডে রেখে দেব, তারপর একসঙ্গে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। তো কয়েকটা আমি তুলে নিচ্ছি আর দেখুন তুলে নিয়ে হাত দিয়ে একটু ভালো করে এটাকে সাইজ করে নিতে হবে, তাহলে এটা দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। তো আমি এখানে প্যানের মধ্যে দেখুন খুব বেশি তেল দিইনি, এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো নাস্তা ভাজা হয়ে যাবে। তো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা হতে হবে একেবারে হালকা গরম। হালকা গরম তেলের মধ্যেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু আবার নাস্তাগুলো ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এগুলোর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু তখন অনেকটাই টেস্টি হবে। তো এবার নাস্তাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর এই সহজ রেসিপিগুলো যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে একটি ফলো দিয়ে দেবেন। তো কিছুক্ষণ নাস্তাগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। তো বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। তো একটা আমি নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর কচুরি। এই কচুরিগুলো বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার আর খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। তো কচুরিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা দিয়েও কচুরিগুলো বানিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি। আর কচুরির টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য হাফ টেবিল চামচ মতো আজওয়াইন নিয়ে হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি।
এইভাবে আজওয়াইনকে একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিচ্ছি একটু করে ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সয়াবিন তেলও দিতে পারেন। তো ঘি দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে এই ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর ডোটা খুব বেশি নরমও করা যাবে না, আবার অনেকটা শক্তও করা যাবে না। ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে। তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো 10 মিনিট রেস্টে রেখে দিয়ে আমি এখানে 4টা টমেটো নিয়ে নিয়েছি। তো 4টা টমেটোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। তো আমি এখানে অল্প করে কচুরিগুলো তৈরি করে নেব, সেজন্য 4টা টমেটো নিয়েছি। তবে আপনারা যদি বেশি করে কচুরিগুলো তৈরি করেন তাহলে এখানে বেশি করে টমেটো লাগবে। তো 3টা টমেটো আমার কাটা হয়ে গেছে। তো এই টমেটোটা আমি কেটে নিয়ে এই টমেটোর ভেতরের বীজগুলো নিয়ে নেব। আর বাকি যেইটুকু টমেটোর খোসার অংশ আছে সেটা আমি একেবারে ছোট ছোট মিহি মিহি করে কুচি করে নেব। সেটা আমাদের পরে কাজে লাগবে। তো এই ওপরের অংশটা দেখুন আমি নিয়ে নিচ্ছি। এবার একটা করে এই খোসার পিসগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কুচি করে নেব। তো টমেটোর বীজটা বাদ দিয়ে এরকম খোসার অংশটাকে একটু কুচি কুচি করে রেখে দেবেন। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। সেটা রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই কুচি করা টমেটোটা তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে একটু জিরা, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু মৌরি। এখানে মৌরি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো জিরার মৌরিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তেলের মধ্যে যদি কেউ পেঁয়াজ দিতে চান তাও কিন্তু হবে। আর যদি কেউ নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দিলেই হবে। তো এবার কিন্তু এখানে টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো টমেটো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা অনেকটাই গলে যাবে। সামান্য একটু কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প করে একটু ধনে গুঁড়ো, আর সামান্য লাল মরিচের গুঁড়ো। তার সাথেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর লবণ দেওয়ার কারণে কিন্তু 2-3 মিনিটের মধ্যেই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। তো টমেটোটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বেসন। তো বেসনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেসন দিলে কিন্তু টমেটোর মধ্যে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা আর বের হবে না। তো বেসন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই টমেটোর পুরটা একটু বেশি করে নেওয়ার জন্য এখানে অর্ধেকটা মতো আলু, মানে অর্ধেকটা সেদ্ধ আলু নিয়েছি, এই সেদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দিব। তাহলে কিন্তু এই টমেটোর পুরটা অনেকটাই বেড়ে যাবে। আর এই টমেটোর পুরটা খেতেও ভীষণ ভালো লাগবে। তবে আপনারা যদি সেদ্ধ আলু না দিতে চান তাহলে অনেকটা টমেটো নিয়ে টমেটোটা এভাবে রান্না করে নিলেই কিন্তু হবে। তো আলুটা গ্রেট করে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর এই টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এটাকে নাড়াচাড়া করে একটু আঠালো করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো টমেটোর সঙ্গে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটা এখন নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পর ময়দার ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে। তো এই ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে এটা থেকে আমি লেচি কেটে নেব। তো এই কচুরিগুলো কিন্তু আমি অনেকটাই ছোট সাইজের তৈরি করে নেব। সেই জন্য এই লেচিগুলোকে এক সাইজের কেটে নেওয়ার জন্য আমি এটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে একটা একটা করে কেটে নিচ্ছি। তো আমি কচুরিগুলো একেবারেই ছোট সাইজের তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করে নেবেন। তো সবগুলো লেচিকে একটা একটা করে হাতের তালুতে ঘুরিয়ে লই তৈরি করে নেব।
তো দেখুন সবগুলো লই তৈরি করে নিয়েছি আর একটু ছোট সাইজের করে লইগুলো করে নিয়েছি। এদিকে টমেটোর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর যে কুচি করে টমেটো স্যালাডটা করে রেখেছিলাম সেটা এখন এর সঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, একবার হলেও আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা করে লই নিয়ে এগুলোকে বড় করে নেব। তো হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে একটু বাটির শেপ দিয়ে বড় করে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ এই টমেটোর মিশ্রণটা নিয়ে এর মধ্যেখানে রেখে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন কচুরিগুলো ভাজার সময় মুখটা ফেটে না বেরিয়ে যায়। তো খুব ভালো করে মুখটা মুড়ে নিয়ে বন্ধ করে দিতে হবে। তো দেখুন আমি খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুখটা মুড়ে নেবেন। তো খুব ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেছে। তো দেখুন একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো ঠিক একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি। তারপর একটা বোর্ডের ওপর রেখে এরকম হাতের তালুতে একটু করে চাপ দিয়ে বড় করে নেব। তো এভাবে একটু চাপ দিলে কিন্তু ভেতরে টমেটোর পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তো এইভাবে করে সবগুলো কচুরি আমি রেডি করে নেব। তারপর ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এরকমই একটা ফ্রাই প্যান নিয়েছি, এতে করে সবগুলো কচুরি আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো সবগুলো কচুরি একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর একটু সময় নিয়ে কচুরিগুলোকে লো আঁচে ভেজে নেব, তাহলে কিন্তু অনেকটাই মুচমুচে খাস্তা হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয়। তো এগুলোকে লো আঁচে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়েই ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। আর আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন কচুরিগুলো কতটা মুচমুচে হয়েছে। তো এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর এই টমেটো সসের রেসিপি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর আওয়াজ শুনলে বুঝতেই পারবেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আজকের এই টমেটোর কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার। চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি আর তার সাথে একটা গাজর নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। এবারে আলুটাকে গ্রেট করে নেব। তো আলু আর গাজরটাকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিয়েছি। তারপর এই আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো আলুটা গ্রেট করে নিয়ে সাথে সাথে আলুটাকে ধুয়ে নিতে হবে। তো এবারে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটুও পানি নেই, খুব ভালো করে ধুয়ে নিয়ে চিপে নিতে হবে। এবারে আলুর মধ্যে গাজরটাকে গ্রেট করে নেব। এখানে গাজরটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুর মধ্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা গ্রেট করে নেওয়ার পর এটা কিন্তু আর ধুয়ে নেব না, সেই জন্য আলুর মধ্যেই গ্রেট করে নিয়েছি। এবারে গ্রেট করা আলু আর গাজরটাকে রান্না করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখানে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। তারপর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা দিয়েছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিয়েছি। তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ আজওয়াইন দিয়েছি। এগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নেবেন, তা না হলে কিন্তু এগুলো পুড়ে গিয়ে ভালো লাগবে না খেতে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর তার সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এগুলোকে হালকা করে ভেজে নেব। তো এবার এই মশলাটা হালকা ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা আলু গাজরটা দিয়ে দেব। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তো এটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এখন কিন্তু এই আলু গাজরের মধ্যে কোনো রকম মশলা দেব না। তো 2 মিনিট মতো হয়ে গেছে দেখুন। আর এই আলু গাজরটা আগের থেকে অনেকটাই নরমও হয়ে গেছে। এখানে প্রথমেই লবণ বা কোনো মশলা দিয়ে দিলে কিন্তু পানি ছেড়ে দিত, তাই আমি কোনো রকম মশলা দিইনি। এবার এখানে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। তো এখানে আমি একটা ছোট সাইজের বাটি মেপে 1 বাটি মতো চালের গুঁড়ো দিয়েছি।
আপনারা যদি নাস্তাগুলো বেশি করে বানাতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নিতে হবে। এবার আলু আর গাজরের সঙ্গে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি, তারপরে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। এখানে ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপর দিয়েছি স্বাদমতো লবণ, অল্প করে একটু চাট মশলা দিয়েছি, আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে যে বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই বাটি মেপে 1.5 বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে বাটি মেপে কিংবা যে কাপ মেপেই চালের গুঁড়োটা নেবেন, সেই কাপ মেপে 1.5 কাপ পানি নিয়ে নেবেন। তার থেকে বেশিও নেবেন না কিংবা তার থেকে কমও নেবেন না, তাহলে এই ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন পানিটা টেনে নিয়ে এটা একটা ডো তৈরি হয়ে গেছে। তো ডোটা কিন্তু এখানে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা হালকা ঠান্ডা হয়ে যাবে। তো এবার এই ডোটাকে হালকা ঠান্ডা করে নেব, পুরোপুরি কিন্তু ঠান্ডা করব না। হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে মথে নিতে হবে। তো ডোটাকে মথে নেওয়ার জন্য হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মথে নেব। আর ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে চেপে চেপে মথে নেব। আর মথে নেওয়ার সময় দেখবেন হাতের মধ্যে একটু একটু করে লেগে লেগে আসছে। তো তার জন্য আমি হাতের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল নিয়ে এটাকে খুব ভালো করে মথে নেব। তাহলে কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে আসবে না। তো সামান্য করে তেল দিয়ে এটাকে মথে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা কিন্তু আর হাতের মধ্যে লেগে লেগে আসবে না। খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে যাবে। তো প্লেটের মধ্যে যেগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে মথে নেব। তো ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করার জন্য 2 হাতে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে অল্প করে একটু মিশ্রণ নিয়ে নিয়েছি। তারপর 2 হাতে তালুতে একটু গোল করে ঘুরিয়ে নেব। তারপর এটা নিজের মন মতো শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটাকে এভাবেও রেখে দিতে পারেন। তো আমি এই নাস্তাগুলোকে আরও একটু লোভনীয় দেখার জন্য এটাকে একটু ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। তো তার জন্য এই নাস্তার মধ্যেটা অল্প করে ফুটো করে দিচ্ছি, তাহলে এই নাস্তাগুলো দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাগুলো শেপ দিয়ে নেবেন। তো এবার কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো এখানে এই ফুটোটা করার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে, হাতের মধ্যে লেগে লেগে যাবে। তাই হাতের মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নিয়ে তবে এটা ফুটো করে নেবেন, দেখবেন খুব সহজেই ফুটোটা হয়ে যাবে। তো সবগুলো নাস্তাই কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব। তো এই নাস্তাগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমার একসঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। এবার যখন নাস্তাগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা শুধুমাত্র আলু আর চালের গুঁড়ো দিয়ে দারুণ মজার নাস্তাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি এই নাস্তাগুলোকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলোর কালার কত সুন্দর এসছে। আপনারা এগুলোকে বানিয়ে বিকেলবেলায় চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আবার টমেটো সস দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। আর বন্ধুরা, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো বাকি নাস্তাগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলো এভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন,
খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। গরম গরম বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার এই সুজির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সুজিটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, সুজিটা ভিজিয়ে রাখার মতো অল্প করে পানি দিয়ে দিতে হবে। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে আর পানিটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার আমি এই সুজির মধ্যে আটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খুব বেশি আটা দেব না, 2 চা চামচ মতো আটা দিয়ে দেব। তো আটাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এবার এই সুজির সঙ্গে আটাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এই সুজির মধ্যে কিন্তু এক্সট্রাভাবে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এই ব্যাটারটা একটু ঘন করে রাখতে হবে। তারপর এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, 1/2 কাপ পরিমাণ আলু কুচি, তার সাথে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ধনেপাতা কুচি। তারপরে 1/2 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগবে। আর 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার এখানে লেবুর রস দিয়ে দেব। তো আমি এখানে 1 পিস লেবু নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে চিপের রসটা দিয়ে দিলাম। তো তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই সবজিগুলো মিক্স করার সময় যদি আপনাদের মনে হয় একটু করে পানি দিতে হবে, সেক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারেন। তো আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, ঘন করেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা করে গরম করে নেওয়ার পর 1 চামচ করে ব্যাটারটা তুলে তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে নাস্তাগুলো ছোট ছোট করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও ভেজে নিতে পারেন। তো এখানে আমি ছোট ছোট করে একটু ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নেব। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে, অনেকটাই মুচমুচে হবে। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার আমি নাস্তাগুলোকে লো আঁচে 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম। তো দেখুন একদিক কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিলাম আর লো আঁচে আবারও কিন্তু আমি এগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। তো আমি এই নাস্তাগুলোকে লো আঁচে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এভাবে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবার নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব। তো বাকি নাস্তাগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো নাস্তা কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, আওয়াজ শুনলে বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি আপনাদের মিষ্টি ভুট্টা দিয়ে দারুণ টেস্টি একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। তো প্রথমে 1 বাটি ভুট্টা খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা সেদ্ধ আলু। তো এখানে যদি ভুট্টার পরিমাণ আপনাদের বেশি থাকে তাহলে সেদ্ধ আলুর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। তা আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো। হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা।
এবার সবশেষে মাখিয়ে নেওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বিস্কুট গুঁড়ো দিয়েও এগুলো মাখিয়ে নিতে পারেন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে অল্প করে একটু আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম বলে দিয়ে দিলাম। এবার আবারও সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি, সেই জন্য একটু টাইট মনে হচ্ছিল দেখে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো দেখুন ভুট্টাগুলো কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে খুব ভালো করে ঘুরিয়ে গোল করে নিয়ে চ্যাপটা করে এটাকে আলুর টিকি যেমন হয় সেই রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারেন। একটু পাতলা করে শেপ দিয়ে নিলে কিন্তু ভেজে নেওয়ার পর অনেকটাই ক্রিস্পি হয়। তো এবার আমি একটা করে তৈরি করব আর একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো তেলটা আমি আগে থেকে হালকা গরম করে নিয়েছিলাম। তারপর একটা একটা করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো স্ন্যাক্সগুলো একসঙ্গে কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে যাবে, যেহেতু আমি অল্প করে তৈরি করে নিচ্ছি। তো স্ন্যাক্সগুলো তেলে দেওয়ার পরেই কিন্তু এটাকে উল্টাতে যাবেন না, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একদিকটা যখন খুব ভালোভাবে কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে আমি 5 মিনিট মতো এভাবে রেখে দিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভুট্টাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো একদিকটা দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি এগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও খুব সুন্দর করে ভেজে নেব। তো এগুলোকে উল্টে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট লো আঁচে এগুলোকে ভেজে নেব। আর দুই দিকে যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিলেই কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে। এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার হলেও বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা আজকের এই ভুট্টার স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো একটা একটা করে স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি। তো সবগুলো স্ন্যাক্স তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এগুলো কিন্তু অনেকটাই মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা, আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। ফুলকপির পাকোড়া কিন্তু অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। তাছাড়া এইভাবে বানালে শীতের সন্ধ্যায় কিন্তু চা কফির সঙ্গে দারুণ জমে যাবে। তো পাকোড়াগুলো বানানোর জন্য একটা ফুলকপি থেকে আমি কয়েক পিস ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার এই ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এই ফুলকপির মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুটন্ত পানি দিয়ে ফুলকপিগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তাহলে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে আর ফুলকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এই ফুলকপিটাকে আমি 10 মিনিট মতো এভাবে ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা বেসনের ব্যাটার রেডি করে নেব। তো তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন খুব ভালো করে চেলে নেব। এইভাবে চেলে নিলে বেসনটা গুলে নেওয়ার সময় কিন্তু এর মধ্যে একটুও লাম্পস থাকবে না। তো যে বাটি মেপে আমি এখানে বেসন নিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি মতো পানি নিয়েছি। আর পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। পানিটা এখানে একেবারে দিয়ে ফেলবো না, তা না হলে কিন্তু এই ব্যাটারের মধ্যে দলাভাব থেকে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে পানিটা দিয়ে দেব। তো সবটুকু পানি দেওয়ার পর এবার এই ব্যাটারটা খুব ভালো করে গুলে নিয়ে এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বেসনের ব্যাটারটা গুলে নেওয়ার সময় কিন্তু এখন আমি এর মধ্যে কোনো রকম মশলা দিলাম না, কিছুক্ষণ পরে আমি মশলা দেব। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো ফুলকপির পকোড়াগুলো তৈরি করার জন্য ফুলকপির সাথে আমি এখানে আলুও দিয়ে দেব। তার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা আলু দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আলুগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। তো আলুগুলো তুলে রেখে দেওয়ার পর এবার কিন্তু আমি ফুলকপিগুলোকেও কেটে নেব।
তো ফুলকপিগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। আর ফুলকপিগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এবার এই ফুলকপিগুলোকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এই শীতের সন্ধ্যায় শীতের ফ্রেশ ফুলকপি দিয়ে এইরকমভাবে পাকোড়া বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। এই পদ্ধতিতে বানালে ফুলকপিগুলো একেবারেই মুচমুচে তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো ফুলকপি আর আলু কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেসনের ব্যাটারটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ফুলকপি আর 1 বাটি মতো সেদ্ধ আলু। এখানে আমি যতটা পরিমাণ ফুলকপি নিয়েছি ততটা পরিমাণই আলু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি আর তার সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। এই পাকোড়ার মধ্যে ডিম দিলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, তার সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি থেতো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন বেটেও দিয়ে দিতে পারেন। এবার এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা পাকোড়ার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভীষণ মজার হয়। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু অল্প একটু পানি লাগবে, সেটা আমি এখন দেব না, পরে দিয়ে দিতে হবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এই পাকোড়ার টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে একটু বেশি করেই দিয়ে দিতে হবে চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আজওয়াইন। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে ভীষণ ভালো লাগে। তারপরে এই পাকোড়াগুলো অনেকটা মুচমুচে করে নেওয়ার জন্য এখানে 2 চা চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এখানে 2 চা চামচ মতো সুজি দিয়ে দিতে পারেন। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই মিশ্রণটা দেখুন অনেকটাই কিন্তু শক্ত মনে হচ্ছে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে একটু নরম করে নেব। তো এখানে কিন্তু খুব বেশি পানি দেব না, অল্প করে পানি দেব। তো এখানে আমি একেবারে অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, মশলা দেওয়ার সময় কিন্তু আমি এখানে একটু চিনি দিতে ভুলে গেছিলাম, তো আমি এখানে চিনিটা অল্প করে দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব আমার রেসিপি ফলো করে একবার হলেও এই পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। এতটাই মজার হয় একবার খেলে কিন্তু আপনারা আবার বানিয়ে খাবেন। তো ব্যাটারটা যখন একেবারে রেডি হয়ে যাবে তখন এখানে অল্প করে একটু গরম তেল দিয়ে দেবেন। তো তেলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার পাকোড়াগুলো তৈরি করে নিতে হবে। তো পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে আর এই পাকোড়াগুলোকে একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। তো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি অল্প অল্প করে ব্যাটার তুলে তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে যতটা পরিমাণ দেওয়া যাবে ততটা পরিমাণই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে এই পাকোড়াগুলো কিন্তু আমি পুরোপুরি ভেজে নেব না, 50% মতো ভেজে নেব। তো এবার এই পাকোড়াগুলোকে আমি তুলে নেব আর বাকি পাকোড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই পাকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলোকে আমি একটা ছোট গ্লাস দিয়ে এভাবে করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো সবগুলো পাকোড়াই কিন্তু এইরকম করেই চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে একটু চ্যাপ্টা করে নিয়ে আবার এগুলোকে ডবল করে ভেজে নেব। তাহলে কিন্তু পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো বন্ধুরা, এরকম চ্যাপ্টা করার সময় কিন্তু গ্লাস দিয়ে অতিরিক্ত জোরে চাপ দেবেন না, তা না হলে কিন্তু এই পাকোড়াগুলো ভেঙে যাবে। তো হালকা হাতে চাপ দিয়ে এগুলোকে এরকম করে নিতে হবে। তো সবগুলোই আমার পাকোড়া চ্যাপ্টা করা হয়ে গেছে। এবার এগুলোকে আবার ভেজে নেব। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার এই পাকোড়াগুলোকে হালকা গরম তেলের মধ্যে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। তো একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে হবে।
তো পাকোড়াগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে আর খুব সুন্দর মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। তো বাকি পাকোড়াগুলোও কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখেই মনে হচ্ছে অনেকটা মুচমুচে হয়েছে। আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এই পাকোড়াগুলো চাইলে আপনারা সন্ধেবেলায় চা কফির সঙ্গেও খেতে পারেন, আবার টমেটো সস দিয়েও খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। এবার এই পাকোড়াগুলোকে ধনেপাতার কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি আর টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। টমেটো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।